স্ত্রীকে খুন করে রাতের আধারে তার মরদেহ পুড়িয়ে দেওয়ার অপরাধে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। কিন্তু কি হয়েছিল ওই স্বামী স্ত্রীর মাঝে? কেনই বা সে তার স্ত্রীর লাশ পুড়িয়ে দিল? শেষ পর্যন্ত দেখলে পুরোই হতভম্ব হয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি টিন অ্যান্টের কথা। হায়দ্রাবাদ, সময় 9:55। গৌতম ফোনে তার বন্ধুর সাথে কথা বলছে। মূলত গৌতম চাচ্ছে এখান থেকে বেঙ্গালুরুতে গিয়ে বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে ইউএসএ যাবে। গৌতমের বন্ধু বলছিল, তুই খামাখা 500 কিলোমিটার ড্রাইভ করে এখানে কেন আসবি? সোজা হায়দ্রাবাদ থেকে ইউএস চলে যা। তারপরও গৌতম বলে, আসলে আমার কলিগরা সবাই বেঙ্গালুরু থেকে যাবে। তাই কথা বলতে বলতে গৌতম একটি স্যুটকেস নিয়ে নিজের পার্সোনাল কার নিয়ে বেরিয়ে পড়ে। গৌতম প্রথমে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেয়। এরপর শহর থেকে একটু দূরে যেতেই হাইওয়ে থেকে পাশের একটি রাস্তা ধরে নির্জন একটি জায়গায় এসে কার থামায়। এরপর গৌতম কারের পিছে থাকা তার স্যুটকেসটি নামিয়ে স্যুটকেসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে গৌতম কেন এটা করল তা আস্তে আস্তে জানা যাবে। সারা রাত জ্বলতে জ্বলতে সকাল পর্যন্ত সব ছাই হয়ে গেছে। গৌতম এখনও দাঁড়িয়ে, পাশে একটি ছোট্ট মন্দির। গৌতম হাঁটু গেড়ে বসে ওই ছাইয়ের ভিতর হাত দিতেই একটি মঙ্গলসূত্রের লকেট বেরিয়ে আসে, যা দেখে গৌতম হাউমাউ করে কাঁদতে শুরু করে। এর মধ্যে পুলিশ এসে গৌতমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর সিন চলে যায় নরসিংদী পুলিশ স্টেশনে। ইনি হচ্ছেন এসিপি শ্রদ্ধা। শ্রদ্ধা এসেই জানতে চায় ওদের মাঝে কোনো লিঙ্ক পাওয়া গেছে। এসআই জানায় পাওয়া গেছে। এরপর এসআই শ্রদ্ধাকে দুজন সিকিউরিটির কাছে নিয়ে যায়। শ্রদ্ধা এই সিকিউরিটিদের কাছে জানতে চায় যে কি ঘটেছিল, আমাকে খুলে বলো। একজন বলে, ম্যাডাম, রোজ ডিউটি থেকে যাওয়ার আগে আমার বিড়ি খাওয়ার অভ্যাস। গতদিনও তাই করছিলাম। হঠাৎ অ্যাপার্টমেন্ট থেকে কিছু পড়ার শব্দ পাই, তাই আমি দ্রুত গিয়েই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি সাথে সাথে অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্টকে কল করি। এরপর পুলিশকে জানালে সকাল নাগাদ সবাই এসে পড়ে। এরপর সেখানে কি কি হয়েছিল সিকিউরিটি সব বলতে থাকে। সিকিউরিটির জবানবন্দি নিয়ে শ্রদ্ধা গৌতমকে জিজ্ঞাসাবাদ শুরু করে। শ্রদ্ধা বলছিল, তুমি বেঙ্গালুরুতে থাকা অবস্থায় তোমার ওয়াইফ বাসা থেকে মিসিং হয়েছে, এই মর্মে তুমি অনলাইনে কমপ্লেন করেছ। অথচ তুমি নিজেই তোমার ওয়াইফকে ফ্ল্যাটের মধ্যে মেরে স্যুটকেসে করে 120 কিলোমিটার দূরে বেঙ্গালুরু হাইওয়েতে নিয়ে পুড়িয়ে দিয়েছ। এখন বলো, কেন কিভাবে তোমার স্ত্রীকে মেরেছ? গৌতম প্রথমেই গতদিনের কথা কল্পনা করে, যখন গৌতমের স্ত্রীর বডিটি বেডে পড়েছিল আর গৌতম রুমের বাইরে দাঁড়িয়ে। গৌতম বলে, 6 বছর হলো আমি চাকরিতে যোগদান করেছি। প্রথম বছর চাকরির কাজের প্রেশারই কেটে যায়। এরপর পরিবার থেকে বিয়ের জন্য প্রেশার দিতে শুরু করে। একদিন আমার পরিবার আর্জেন্ট আমাকে বাড়িতে ডাকে। কী জন্য ডেকেছে প্রশ্ন করার আগেই তারা আমাকে একটি সিচুয়েশনে ফেলে দেয়। সিন পাস্টে গৌতমের পরিবার গৌতমের কাজিন সন্ধ্যার সাথে তার বিয়ে ঠিক করেছে। গৌতমেরও কী করার, এদিকে সন্ধ্যা আগে থেকেই গৌতমকে ভালোবাসে, তাই পরিবারের সবার সম্মতিতে তাদের বিয়েটা হয়। বিয়ের পরই গৌতম শ্রদ্ধাকে তার হায়দ্রাবাদের এই ফ্ল্যাটে নিয়ে আসে। দুজন মিলে সুখের সংসার শুরু করে। গৌতমও যখন সুযোগ পেত শ্রদ্ধাকে শপিংয়ে নিয়ে যেত। শ্রদ্ধার আবার 5 স্টার চকলেট খুবই পছন্দ, এই জন্য সুযোগ পেলেই সে বক্স ধরে কিনে নিয়ে আসত। গৌতম আর সন্ধ্যা খুব আনন্দে দিন কাটাচ্ছিল। হঠাৎ এর মধ্যেই গৌতমের কোম্পানিতে গৌতম প্রমোশন পায়। তবে 2 মাস পরই গৌতমকে ইউএস যেতে হবে। অবশ্য সন্ধ্যা ভাবছে ওই সময়টা সে নিজের বাড়িতে কাটাবে, এজন্য মায়ের সাথেও কথা বলে রেখেছে। এখান থেকে সিন প্রেজেন্টে শ্রদ্ধা বলে ওঠে, তুমি যা করেছ আর তুমি যা বলছ তার সাথে তো কোনোই কানেকশন নেই। শ্রদ্ধা তখন জানায়, আজ সকালেই তুমি যে অ্যাপার্টমেন্টে থাকো ঠিক তোমার সামনের ফ্ল্যাটের ব্যালকনি থেকে একটি ছেলে পড়ে গেছে। ছেলেটির অবস্থা এখন আশঙ্কাজনক। আর এই ঘটনা যখন ঘটেছে ঠিক সেই সময়ই তুমি হাইওয়ের পাশে দাঁড়িয়ে তোমার ওয়াইফের বডি পোড়াচ্ছিলে। যে ছেলেটি পড়েছে তার নাম ঋষি। নাম বলার সাথে সাথেই গৌতম একদম চমকে ওঠে। শ্রদ্ধা আরও জানায়, ঋষির যোগসূত্র থেকেই তারা গৌতমের কাছে পৌঁছেছে। কারণ যে গৌতমের গতরাতে বেঙ্গালুরুতে থাকার কথা ছিল তাকে তার ওয়াইফ সন্ধ্যার সাথে অ্যাপার্টমেন্টের সিসিটিভিতে দেখা গেছে। একদিকে সন্ধ্যার খুন হয়েছে, আবার ঋষি বেলকনি থেকে পড়েছে। এই জন্য তাদের সন্দেহটা এখন অ্যাফেয়ারের দিকে যাচ্ছে। এখান থেকে সিন চলে যায় হসপিটালে। ঋষি এখন আইসিইউতে অচেতন অবস্থায় পড়ে আছে।
আপনাদের বোঝার স্বার্থে আমি বলে রাখছি, এখান থেকে স্টোরি দুদিকে যাবে। একটি গৌতমের স্টোরি আর অন্যটি ঋষির স্টোরি। শ্রদ্ধা ঋষিকে জাগানোর অনেক চেষ্টা করে, কারণ ঋষি একমাত্র কোনো ক্লু দিতে পারবে। অবশ্য ঋষির জ্ঞানও ফিরে আসে, তবে প্রথমে সে শুধু শ্রাবণী নামটা বলে। আর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে। শ্রাবণী মূলত ঋষির গার্লফ্রেন্ড। শ্রাবণী কল করে জানায় যে আমি তোমার কাছে আসছি, কিন্তু ঋষি বোঝায় মাত্র 1 মাস হলো আমি চাকরিটা পেয়েছি, আমার নিজের থাকার ব্যবস্থায় এখনও ঠিকমতো হয়ে ওঠেনি, এর মধ্যে হঠাৎ করে তুমি আসলে কিভাবে চলবে। শ্রাবণী বলে আমি বাসে উঠে গিয়েছি, আমি এলে তুমি সব বুঝতে পারবে। এই বলে শ্রাবণী কল কেটে দেয়। ঋষিও পড়েছে এখন মহাবিপদে। এর মধ্যে ঋষির রুমমেটটাও এসে পড়ে। এই ছেলেটার নাম স্যান্ডি। স্যান্ডি ফ্ল্যাটে ঢোকার আগেই পাশের ফ্ল্যাটের মানে গৌতমদের ফ্ল্যাটে নক করে। ভিতরে গৌতম তখন সন্ধ্যার বডির পাশে বসে আছে। গৌতম বেলের শব্দ পাওয়া মাত্রই একটি ছুরি হাতে দরজা খুলে দেখে স্যান্ডি। স্যান্ডি বলে আপনাকে চিন্তিত লাগছে কেন, কোনো সমস্যা? গৌতম জানতে চায় তুমি কি চাও। স্যান্ডি বলে কিছু না, শুনলাম ইউএস যাবেন, তাই বাই বলতে এলাম। দিদিকে দেখছি না যে। গৌতম বলে ওকে থ্যাংক ইউ বলেই দরজা লাগিয়ে দেয়। এরপর স্যান্ডিও তাদের ফ্ল্যাটে গিয়ে রোহিণ আর প্রকাশের সাথে ড্রিঙ্কস শুরু করে। এর মধ্যে ঋষিও এসে জয়েন করে আর জানতে চায় যে কাব্যি এখন কোথায়। মূলত কাব্যি আর মেঘনা নামে 2টি মেয়ে তাদের সাথেই থাকে। ঋষি স্যান্ডিদের সাথেও শ্রাবণীর আসার বিষয়টা শেয়ার করে, যে হঠাৎ কিছু না বলেই ও আসছে। এর মধ্যে শ্রাবণী কল করে জানতে চায় আমি কোথায় নামব। ঋষি বলে দেয় তুমি বাস স্ট্যান্ডে নামো, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। এখানে প্রশ্ন আসতে পারে শ্রাবণী হঠাৎ করে কেন ঋষির কাছে যাচ্ছে, তাহলে চলুন সেটাই জেনে আসি। শ্রাবণীকে ছোট রেখে শ্রাবণীর মা মারা যায়। শ্রাবণীর বাবাও আর বিয়ে করেনি। শ্রাবণী তার 3 আন্টির কাছে বড় হয়েছে। এই 3 আন্টির আবার 3 ছেলেও আছে, তারা সবাই এখন দেশের বাড়ি সেটেল। তাই শ্রাবণীর আন্টিরা বলছিল তুমি 3 জনের মধ্যে যে কোনো একজনকে পছন্দ করে বিয়ে করে ফেলো। কিন্তু শ্রাবণী ঋষিকে ভালোবাসে, তাই আন্টিদের শুধু বলে আমার আরেকটু সময় দরকার, আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। তবে শ্রাবণী তার বাবাকে ঋষির কথা জানালে শ্রাবণীর বাবা তাকে বোঝায় দেখো মা, ওরা ওদের ভাইকে ভালোবাসে বলে সেই ভালোবাসা তোমার উপরও এসেছে। ওরা তোমার জন্য কত কী করেছে, শুধুমাত্র একটি ছেলের জন্য পরিবারের লোকেদের কষ্ট দিও না। শ্রাবণীও বুঝতে পারে তার বাবা কী বোঝাচ্ছে, তাই শ্রাবণী বাবার এই কথার পরই বাড়ি ছেড়ে ঋষির কাছে চলে যাচ্ছে। এদিকে ঋষির মা ঋষিকে কল করে জানায় যে শ্রাবণীর বাবা এসেছিল। শ্রাবণীর বাবা মূলত ঋষির মাকে বোঝাতে এসেছিল। সে ঋষির মাকে সব কিছু খুলে বলে যে মেয়েটা ছোট থাকা অবস্থায় মা মারা গেছে। আমার তখন বিয়ের বয়স থাকতেও আমি বিয়ে করিনি, কারণ আমার 3 বোন ওকে লালন পালন করছিল। এখন ওদের বয়সটা যেমন, ওদেরকে কিছু বললে ওরা বুঝতে পারবে না। তাই আপনি আপনার ছেলের সাথে একবার কথা বলেই দেখুন, ওকে একটু বোঝান। তারপরও যদি ওরা না বুঝে তাহলে আর কী করার। এই বলে শ্রাবণীর বাবা চলে যায়। মূলত ঋষির মা এতদিন কিছুই জানতো না, কারণ ঋষি তার মাকে কিছুই জানায়নি। ঋষি তার মাকে শুধু বোঝায় যে শ্রাবণী আমাকে না বলে আসছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। মায়ের ফোন রেখে ঋষি বের হচ্ছিল। স্যান্ডি জানতে চায় কোথায় যাচ্ছিস। ঋষি বলে পাশের ফ্ল্যাটে, ওই গৌতম আর সন্ধ্যাদের ফ্ল্যাটে। সন্ধ্যা নাগাদ শ্রাবণী এসে পড়বে। তাদেরকে বলে যদি 2 দিনের জন্য তাদের ফ্ল্যাটে শ্রাবণীকে থাকার ব্যবস্থা করতে পারি। এরপর ঋষি গৌতমদের ফ্ল্যাটে যায়। গৌতম দরজা খুললে ঋষি বলে আসলে দাদা, গ্রাম থেকে আমার বান্ধবী আসছে, আমার ফ্ল্যাটে অন্যদের সাথে ও কমফোর্টেবল হবে না, তাই সন্ধ্যা দিদিকে বলে যদি ওকে 2 দিন আপনাদের এখানে রাখা যেত। গৌতম বলে 2 দিন কেন, 2 মাস রাখো, রাতে আমি ইউএস চলে যাব, সন্ধ্যাও থাকবে না, বিকেলে এসে চাবি নিয়ে যেও। শ্রাবণীর থাকার ব্যবস্থা করতে পেরে ঋষিও এখন খুব খুশি। এরপর সিন প্রেজেন্টে। শ্রদ্ধা হসপিটাল থেকে ফিরে আবার গৌতমকে জিজ্ঞাসাবাদ শুরু করলে গৌতম বলে ওই ফ্ল্যাটে ওঠার পর থেকে মাস যেন দিনের মতো করে পার হয়ে যাচ্ছিল, কিন্তু গত 1 মাস যাবৎ দিনগুলোকেও মাসের মতো মনে হচ্ছিল। সিন ফ্ল্যাশব্যাক। গৌতম ঘুম থেকে ওঠার পর দেখে সন্ধ্যা তার পাশে নেই। অবশ্য সকাল হয়ে গেছে। গৌতম ফ্ল্যাটের এদিক ওদিক খুঁজেও সন্ধ্যাকে পাচ্ছিল না। এদিকে সন্ধ্যাকে দেখা যায় ওয়াশরুমের মধ্যে দরজা বন্ধ করে কান্না করছে। তবে কিছুক্ষণ পর সন্ধ্যা বেরিয়ে আসে, কিন্তু সন্ধ্যা বুঝতে দিচ্ছিল না তার মধ্যে কি কাজ করছে। গৌতম অবশ্য লক্ষ্য করছিল সন্ধ্যা কেমন যেন চিন্তিত। এরপর গৌতম শাওয়ার নিতে চায়, আর শাওয়ার নিতে ওয়াশরুমের মধ্যে গিয়েই দেখতে পায় ফ্লোরে একটি ব্রেসলেট পরে আছে।
এটা দেখার পর গৌতম কোনো রকম কিছু না বলেই সোজা অফিসে চলে যায়। কিন্তু অফিসের ছাদে দাঁড়িয়ে গৌতম ভাবছে যে সন্ধ্যা এমন কেন করছে। ইদানিং সকালে চা কফি বানাচ্ছে না, দরজায় নক করলেও কয়েকবার নক করার পর অনেক সময় পর খুলছে, দেখেও না দেখার ভান করে কথা না বলে চলে যাচ্ছে। আবার মাঝে মধ্যে নিজের রুমের দরজা লক করে রাখছে। গৌতম বুঝতেই পারছে না কি হচ্ছে। অবশ্য একমাত্র বিবাহিতরাই জানে এরকম সিচুয়েশন তৈরি হলে দিন কতটা কষ্টে কাটে। আপনি না কিছু জানতে পারছেন, না কিছু বুঝতে পারছেন, ভিতরে ভিতরে শুধু চিন্তা করেই যাচ্ছেন। এর মধ্যে গৌতম একদিন বাড়ি ফিরেই বেডরুমে কিছু একটা দেখতে পায়, তবে সেটা কি তা আপাতত দেখানো হয়নি। এরপর সিন চলে যায় সন্ধ্যা মারা যাওয়ার পর। গৌতম সন্ধ্যার বডিটি স্যুটকেসে ভরে ওই জায়গায় নিয়ে জ্বালিয়ে দিয়েছিল। গৌতমের মুখে এসব শোনার পর শ্রদ্ধা বলে, তুমি বলছো তুমি সন্ধ্যাকে পাগলের মতো ভালোবাসতে, আর শুধু সন্দেহ করে তুমি তাকে খুন করেছ? গৌতম শুধু বলে, রাম কখনো সীতাকে সন্দেহ করেনি, তারপরও তাকে সাজা দেয়া হয়েছিল। এর মধ্যে খবর পেয়ে শ্রাবণীর বাবা এবং ঋষির মা থানায় এসেছে। অন্যদিকে হসপিটাল থেকে আর্জেন্ট ডাকা হয়। এর জন্য শ্রদ্ধা দ্রুত হসপিটালে গিয়ে জানতে পারে ঋষি ডক্টরদের ট্রিটমেন্ট দিতে দিচ্ছে না। শ্রদ্ধা ঋষিকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এমন কেন করছো। তখন ঋষি বলে, মাত্র একটা মুহূর্ত সব কিছু শেষ করে দিল। আমি বাঁচতে চাই না, দয়া করে আমার ট্রিটমেন্ট বন্ধ করে দিন। তবে আসলে কি হয়েছিল ওই রাতে জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। শ্রাবণী হায়দ্রাবাদ পৌঁছানোর পর ঋষি বাসস্ট্যান্ড থেকে শ্রাবণীকে রিসিভ করে। এরপর একটি জায়গায় দাঁড়িয়ে ঋষি জানতে চায় বাড়িতে কি বলে এসেছ। শ্রাবণী জবাব দিচ্ছিল না। ঋষি বলে, দেখো এটা এমন বিষয় না যে চাইলে আমার সলভ হয়ে গেল। এজন্য আমাকে তোমার বাবার সাথে, আমার মায়ের সাথে কথা বলতে হবে, সবার সাথে কথা বলে তারপর একটা ডিসিশনে আসতে হবে। তুমি তোমার বাবাকে কল করো, আমি ওনার সাথে কথা বলছি। শ্রাবণী ফোন হাতে নিয়ে দেখে তার বাবা 9 বার কল করেছিল। শ্রাবণী তাকে কল করলে শ্রাবণী বাবা জানতে চায়, তুই শ্রুতির কাছে পৌঁছেছিস? অপর পাশ থেকে ঋষি বলে ওঠে, আঙ্কেল আমি ঋষি, আমি জানতাম না ও আমার কাছে আসবে। কিন্তু শ্রাবণীর বাবা বলে, আমি জানতাম ও কারোর কথা শুনবে না। যাই হোক, কাল আমি তোমার মাকে নিয়ে তোমাদের ওখানে আসছি, এসে আলোচনা করব। বলে শ্রাবণীর বাবা ফোন রেখে দেয়। আর তাদের আসার কথা শুনেতে দুজনেই খুশি, কারণ তাদের সমস্যাটা সলভ হয়ে যাচ্ছে। এরপর ঋষি শ্রাবণীকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। ঋষি এসেই দেখে গৌতমদের ফ্ল্যাটে কেউই নেই, কারণ বেল দিলেও খুলছে না। এই জন্য ঋষি গৌতমকে কল করে। গৌতমও তখন ড্রাইভ করছে, এই জন্য ঋষির ফোন ধরছে না। কিন্তু এভাবে তারা কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? এই জন্য ঋষি বাধ্য হয়ে শ্রাবণীকে নিজের ফ্ল্যাটেই নিয়ে যায়। ফ্ল্যাটে তখন সবাই ছিল, সাথে কামি আর মেঘনা নামে ওই মেয়ে দুটিকেও দেখা যায়। মূলত এরা দুজনও এই ফ্ল্যাটেই থাকে। শ্রাবণী ঢুকেই পুরো হতবাক, কারণ সবাই তখন ড্রিঙ্ক করছে। ঋষি প্রথমে শ্রাবণীকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, এরপর নিজের রুমে নিয়ে যায়। শ্রাবণীও রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাইরে আসে। এখন অবশ্য বেশ রাত হয়ে গেছে, ক্ষুধাও পেয়েছে, কিন্তু খাবার শেষ। অবশ্য শ্রাবণী বলছিল, যদি ঘরে চিকেন থাকে আমি ভালো চিকেন রান্না করতে পারি। ফ্রিজেও চিকেন ছিল, তাই শ্রাবণী সবার জন্য চিকেন রান্না করে। এরপর খেতে খেতে সবাই আড্ডায় মেতে ওঠে। তবে এরপর কি হয়েছিল তা জানতে আগে আমাদের গৌতমের জবানবন্দি শুনে আসতে হবে। কারণ এদিকে গৌতম বলছে, এরপর দিনগুলো যেন বছরের মতো কাটছিল। সন্ধ্যা যতক্ষণ না বলছিল কি হয়েছে, আমিও আর সহ্য করতে পারছিলাম না। তখন আমিও রিয়েলাইজ করতে পারি, আমিও যেমন জানার জন্য ছটফট করছি, সন্ধ্যা বলতে চেয়ে বলতে না পেরে কতটাই না ছটফট করছে। সিন পাস্টে এমনটা সহ্য করতে না পেরে গৌতম বাধ্য হয়ে সন্ধ্যার হাত ধরে জানতে চায়, কি হয়েছে বলো, এখন অন্তত বলো, আমি কিছু করেছি? সন্ধ্যা কিছুই বলছিল না। এজন্য গৌতম বলে যে সন্ধ্যাকে আমি জানি, সে কখনো খারাপ কিছু করবে না। আর এটা বলতেই সন্ধ্যা গৌতমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এরপরে আমাদের দেখানো হয় সন্ধ্যার সাথে কী ঘটেছিল। সন্ধ্যা একদিন গৌতমকে বিদায় দেওয়ার সময় কাব্যার সাথে তার দেখা হয়, আর এখানে কাব্যার সাথে পরিচয় হয়। কাব্যা জানায়, আমি পাশের ফ্ল্যাটেই থাকি। এরপর সন্ধ্যা একদিন সুপার শপে কেনাকাটা করতে যায়, সেখানেও কাব্যা আর মেঘনার সাথে দেখা হয়। কাব্যারা বলছিল, তুমি তো তোমার স্বামীকে ছাড়া কখনো বের হও না, আজ এলে কীভাবে? এরপর তারা যখন বিল করতে যাচ্ছিল, সন্ধ্যা 5 স্টার দেখে একটি বক্স নিয়ে নেয়। আর এদিকে বিল করার সময়
কাব্যিয়ারা দেখে যে সন্ধ্যা যা কিছু নিয়েছে সবই জেন্টস আইটেম, মানে পারফিউম, ক্রিম, সব কিছুই তার স্বামীর জন্য, মানে গৌতম যেসব ব্যবহার করে আর কি। তবে 5 স্টার বক্স দেখে বলছিল এটাও কি ওর জন্য? তখন সেলস গার্ল বলে ওঠে এটা ম্যাডামের, কারণ ম্যাডাম এটা খুবই পছন্দ করে। সেদিন সুপার শপে দেখার পর সন্ধ্যা একদিন কাব্যে আর মেঘনাকে তার ফ্ল্যাটে 4 জন্য ইনভাইট করে। কামিয়ারাও সন্ধ্যাকে সারপ্রাইজ দিতে একটি ড্রেস গিফট করে, কিন্তু সন্ধ্যা এসব ড্রেস পরে অভ্যস্ত না। এজন্য কামিয়ারা এক প্রকার জোর করেই সন্ধ্যাকে ওই ড্রেসটি পরায়। এরপর বলে, সত্যি সন্ধ্যা, এই ড্রেস পরে তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার বরটার খুবই ভাগ্য বটে। সন্ধ্যা অবশ্য খুবই খুশি। এরপর একদিন মেঘনা এসে জানায় আজ মেঘনার জন্মদিন। কামিয়া বলছিল বার্থডে কালকে কী গিফট দিবে। সন্ধ্যা তখন ইনস্ট্যান্ট কী দিবে বুঝতে না পেরে, সে যেহেতু 5 স্টার পছন্দ করে তাই মেঘনাকে একটি 5 স্টার গিফট করে। কামিয়াও তখন বাটি থেকে 2টি 5 স্টার নিয়ে একটি নিজে নেয় আর একটি সন্ধ্যাকেও দেয়। এরপর খেতে খেতে মেঘনা বলছিল শুধু এটা দিলে হবে না, আমার অন্য গিফট চাই, বিকেলে আমার বার্থডে পার্টিতে আসতে হবে। কামিয়া বলে ও আমাদের ফ্ল্যাটে আসে না, আর তো পাবে যাবে। তবে এরপর তারা হাসতে হাসতে বেরিয়ে যায়। কিন্তু কামিয়ারা বের হওয়ার পর সন্ধ্যা যখনই দরজা লক করতে যাবে তখনই তার কেমন যেন ফিল হচ্ছিল। তার মাথা ঘুরছে, সামনের সব কিছু অস্পষ্ট দেখাচ্ছে। আর ঠিক তখনই স্যান্ডিকে দেখা যায় নিজেদের ফ্ল্যাট থেকে বেরিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে আসছে। এখানে আমাদের দেখানো হয় সন্ধ্যার সাথে পরিচয় হওয়ার পর কামিয়া একদিন স্যান্ডির সামনে ড্রিঙ্ক করতে করতে মেঘনাকে বলছিল সন্ধ্যা এত সুন্দরী যে কেউ ওকে দেখলে ফিদা হয়ে যাবে, শাড়িতে ওকে যা মানায় না, আর যেভাবে প্রতিদিন স্বামীকে বিদায় দেয় আমারই দেখে জড়িয়ে ধরে কিস করতে ইচ্ছা করে। ওকে যে পাবে তার ভাগ্য। ওদের দেখে ফার্স্ট টাইম আমার বিয়ে করতে ইচ্ছা যাচ্ছে। তখনই স্যান্ডি এসব কথা শুনে সন্ধ্যাকে ফলো করতে শুরু করে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সন্ধ্যাকে দেখার পর স্যান্ডিও ফিদা হয়ে যায়। স্যান্ডি জানত সন্ধ্যা 5 স্টার পছন্দ করে, তাই স্যান্ডি 5 স্টারের মধ্যে ড্রাগ মিশিয়ে দেয়। আর ওই ড্রাগ দেওয়া 5 স্টার প্যাকেটটি স্যান্ডি কামিয়াকে দিয়েই ওই ঘরে পাঠিয়েছিল। আর কামিয়াও নিজ হাতে ওই সময় শ্রদ্ধাকে সেটি দিয়েছিল, যেটা খেয়ে সন্ধ্যার এখন এই অবস্থা। আবার তারা জানত গৌতম কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করে, তাই স্যান্ডিও সেই ব্র্যান্ডের পারফিউম দিয়ে এসেছে। সন্ধ্যাও যেহেতু স্পষ্ট দেখতে পাচ্ছে না, তাই পারফিউমের ঘ্রাণে গৌতম মনে করে স্যান্ডিকে ঘরে ঢুকতে দেয়। এরপর স্যান্ডি নেশাগ্রস্ত সন্ধ্যাকে তার বেডরুমে নিয়ে ধর্ষণ করে। যাওয়ার সময় স্যান্ডি বলছিল, দেখো সন্ধ্যা, বেশি ভাবতে যেও না, আজকের দিনের কথা ভুলে যাও, কারণ এতে করে তোমার স্বামী তোমার সাথে সুখে থাকবে। এই ছিল মূলত সন্ধ্যার সাথে ঘটা ঘটনা, যেটা সন্ধ্যা গৌতমকে জানিয়েছিল, আর এখন গৌতম শ্রদ্ধাকে জানাচ্ছে। এবার আসি ঋষি আর শ্রাবণীর স্টোরিতে। স্যান্ডি যেহেতু চরিত্রহীন আর নেশাগ্রস্ত ছিল, তাই ওই রাতে শ্রাবণীকে দেখার পর স্যান্ডি নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এই জন্য স্যান্ডি ঋষির দরজায় নক করে, আর ঋষি দরজা খুলতেই স্যান্ডি ঋষিকে এক টানে বাইরে বের করে ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর স্যান্ডি জোরপূর্বক শ্রাবণীকে রেপ করে। এরপর স্যান্ডি বেরিয়ে এলে ঋষির সাথে সাথে স্যান্ডিকে ধরে নিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু ঋষি দেখে এই ফাঁকে অন্য দুজনও ঢুকে পড়েছে। তারাও ঢুকে দরজা লাগিয়ে দেয়। ঋষিও অসহায়ের মতো কিছুই করতে পারে না। তারই 3 রুমমেট তার চোখের সামনে তার ভালোবাসার মানুষটিকে পালাক্রমে ধর্ষণ করে। ঋষি এটা কিছুতেই মানতে পারছিল না। এই জন্য ঋষি ওই 3 নেশাগ্রস্তকে খুন করে ফেলে, যা দেখে ভয়ে কামিয়ার মেঘনাও সেখান থেকে পালিয়ে যায়। এরপর শ্রাবণী বেরিয়ে আসে। শ্রাবণী ঋষিকে বলে, আমি তোমার কথাও শুনিনি, আমি বাবার কথাও শুনিনি। ঋষি শ্রাবণীকে বোঝায়, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি ভেঙে পড়ো না। আমি তোমাকে বলেছিলাম না আমার আরেকটা জব অফার আছে, আমরা এখান থেকে তোমার পছন্দের জায়গা বেঙ্গালুরুতে চলে যাব। তোমার বাবার সাথেও আমি কথা বলবো, আমার মাও আমাদের সাথে এসে থাকবে, প্লিজ তুমি কিছু বলো। শ্রাবণী কোনো জবাবই দিচ্ছিল না। শ্রাবণী শুধু ঋষির দিকে একবার তাকায়, এরপর এক দৌড়ে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায়। ঋষিও সাথে সাথে ঝাঁপ দিয়ে পড়ে যায়। তার মানে ওই রাতে দুজনই পড়েছিল। সকাল হতেই পুলিশ, অ্যাম্বুলেন্স সব আসে, তবে শ্রাবণী স্পটেই মারা যায়। আর ঋষি বেঁচে থাকায় ঋষিকে হসপিটালে নেওয়া হয়েছিল। সিন প্রেজেন্টে ঋষির অবস্থাও আশঙ্কাজনক ছিল। এর মধ্যে ঋষিও মারা যায়।
হসপিটালের করিডোরে ঋষি আর শ্রাবণীর দুজনেরই বডি এনে তাদের বাবা মায়ের সামনে রাখা হয়। শ্রদ্ধাও এখন পুরো বিষয়টা বুঝতে পেরেছে। তবে শ্রদ্ধা হসপিটাল থেকে ফিরেই আবার গৌতমের কাছে যায় এবং টেবিলের উপর গানটি রেখে বলে, ওয়াইফ যখন সমস্যায় পড়ে তখন স্বামীকে তার সাপোর্ট করতে হয়, তা না করে তুমি তোমার স্ত্রীকে কিভাবে মারলে। গৌতম শুধু মুচকি হাসে। শ্রদ্ধা আবারও বলে, এখন পর্যন্ত তুমি আমাকে যা কিছু বলেছ তা সত্যি না মিথ্যা তা পুরোটাই তোমার এখনকার জবাবের উপর নির্ভর করছে। তারপরও গৌতম কিচ্ছু বলছিল না দেখে শ্রদ্ধা জানালার কাছে এসে দাঁড়ায়। আর তখনই গৌতম শ্রদ্ধার গান নিয়ে নিজের মাথায় শ্যুট করে দেয়, যে জন্য শ্রদ্ধা জানতেই পারল না গৌতম কেন আর কিভাবে সন্ধ্যাকে মেরেছে। এই জন্য শ্রদ্ধা তদন্ত শুরু করে। শ্রদ্ধা গৌতমের ফ্ল্যাট, কার সব কিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে কি হয়েছিল এই ফ্ল্যাটের মধ্যে। এখানে আমাদের এটাও দেখানো হয় গৌতম সেদিন ফ্ল্যাটে ফিরে কি দেখেছিল। গৌতম সেদিন ফ্ল্যাটে ফিরে দেখতে পায় বেডরুমে শ্রাবণীর শাড়ি পরে আছে, পাশে বেশ কয়েকটা 5 স্টারের খালি খোসা। আর এটা দেখেই গৌতম সন্দেহ করেছিল। এরপর সিন চলে যায় থানায়। সব শুনে গৌতমের বাবা মা বলছিল গৌতম এতটা খারাপ না যে ওর ভালোবাসার মানুষটাকে শুধু সন্দেহ করে এভাবে খুন করবে। গৌতমের বাবা অনুরোধ করে, সত্যি কি ঘটেছে আমাদের বলুন, আমরা আমাদের সন্তান হারিয়েছি, এখন সত্যিটা জানা ছাড়া আমাদের আত্মা শান্তি মিলবে না। আপনার কথার উপরই নির্ভর করছে গৌতম আমাদের হৃদয় থাকবে না মুছে যাবে। শ্রদ্ধা বলে, আমিও গৌতমকে একই প্রশ্ন করেছিলাম, উত্তরে ও আমাকে $1,000,000 প্রশ্নের মাঝে ফেলে দিয়েছে। এখানে আমাদের দেখানো হয় গৌতম শ্রদ্ধাকে বলেছিল রাবণ যখন সীতাকে অপহরণ করল, রাম কেন সীতাকে শাস্তি দিয়েছিল, সে নিজেকেও কেন শাস্তি দিয়েছিল। আর এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে শ্রদ্ধা ওই স্থানে গিয়ে খুঁজে পায় যেখানে গৌতম শ্রাবণীর বডিটি পুড়িয়েছিল। শ্রদ্ধার চোখ পড়ে ওই ছোট্ট মন্দিরের দিকে যেখানে মূর্তির পিছে একটি কাগজ রাখা ছিল। শ্রদ্ধা হাতে নিয়ে বুঝতে পারে এটি শ্রাবণীর লেখা চিঠি, যেখানে শ্রাবণী লিখেছে, আমি ভয় পাচ্ছি গো, আমি ভয় পাচ্ছি। আমি এই ভেবে ভয় পাচ্ছি না যে আমার সাথে কি হয়েছে বা সামনে কি হবে। তুমি আমার স্তব্ধতা সহ্য করতে পারছো না, কিন্তু যেভাবে আমার সত্যটা সহ্য করছো সেটা তোমার ভালোবাসা। আমি এখন বুঝতে পারছি ভালোবাসা কতটা বড় হয়। তোমার ভালোবাসা প্রতি মুহূর্তে আমাকে প্রোটেক্ট করছে, আর আমি তোমার এই ভালোবাসারই ভয় পাচ্ছি। তুমি আমাকে বলেছ আমরা দূরে কোথাও চলে যাব। আমি যদি বাইরের কাউকে ভয় করতাম তাহলে দূরে গিয়ে সব ভুলে বসবাস করতাম, কিন্তু আমি তোমার ভালোবাসার ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি আমার প্রতি তোমার ভালোবাসা নষ্ট হয়ে না যায়। তুমি আমার সব কিছু, কিন্তু এই একটি বিষয়ে আমি স্বার্থপর হতে বাধ্য হচ্ছি। আমি জানি আত্মহনন কাপুরুষের কাজ, তারপরও এখন এটাই আমার সমস্যা সমাধানের একমাত্র উপায়। আমাকে তুমি ক্ষমা করো। তোমার কাছে আমার একটি অনুরোধ আছে, কেউ যেন আমার মৃত্যুর বিষয়ে কিছু জানতে না পারে, এমনকি আমাদের পরিবারও না। আর এটা আমার শেষ ইচ্ছা না, তোমার কাছে চাওয়া আমার প্রথম ইচ্ছা। মূলত এই চিঠি লিখেই শ্রাবণী আত্মহনন করেছিল। আর এই চিঠিটা পাওয়ার পরই গৌতম শ্রাবণীর কথা রাখতে মৃত্যুটাকে লুকাতে এখানে এনে পুড়িয়ে দিয়েছে। আর শেষ পর্যন্ত গোপন রাখতে সর্বোচ্চ চেষ্টা করে গেছে। শেষমেশ নিজেকেও শেষ করে দিয়েছে, কারণ সন্ধ্যাকে ছাড়া গৌতম বাঁচতে চায়নি। পৃথিবীতে কোনো স্থানই মেয়েদের জন্য নিরাপদ নয়, তবে আপনাকেও এর জন্য সচেতন হতে হবে। এমন কোনো সঙ্গে বা এমন কোনো স্থানে যাওয়া যাবে না যেখানে নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আর যারা বাসা নিয়ে থাকেন তাদের বাসা ভাড়া নেওয়ার আগে যাচাই করে নিতে হবে আশেপাশে কারা থাকে, জায়গাটা কেমন, আপনার বা আপনার পরিবারের জন্য কতটা নিরাপদ। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।